নলকের নতুন শাড়ি, লেখিকা ইলোরা ফারদিন। অন্তিম পর্ব। বাসার সামনে এত মানুষ দেখে চমকে গেল হাসান আর নলক। দ্রুত গতিতে বাসার ভেতরে যেয়ে যা দেখলো তা দেখে হাসান সাথে সাথেই জ্ঞান হারালো। ফরিদা বানুর মাটি হলো কিছুক্ষণ আগে। হাসান উঠোনে বসে আছে। পর থেকে একটু দূরে রতন আর সাকিব বসে। পরের দিন আসার কথা থাকলেও হাসানরা এসেছে আরো 1 মাস পর। বাচ্চাদের পরীক্ষা ছিল। এদিকে বিনুও উদাস চোখে উঠোনে বসে আছে। তার মুখে ইদানিং কোনো রাশ শোনা যায় না। শাহিদের মৃত্যুর পর থেকে তার অহংকারটাও ভেঙে গিয়েছে। বাড়ি ব্যবসা এখন সব তার নামে, তাই টাকার কোনো অভাব নেই। কিন্তু এসব দিয়ে কি কাজ? মাথার উপর স্বামী নামক ছাদটাই যে নেই তার। শাহেদ মারা যাবার পর শাহেদের মা বোন পুরো ভেঙে পড়েছিল, কিন্তু পরে তাদের মনে আবারও লোভ জেগে ওঠে। ছেলের এই অবস্থার জন্য তারা বিনুকে দায়ী করে মামলা দিতে চেয়েছিল, সম্পত্তি নিজেদের আয়ত্তে নিতে চেয়েছিল। এক কথায় ছেলে মারা গিয়েছে বা ভাই মারা গিয়েছে, এসবে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাড়ির বউয়ের ঘাড়ে দোষ দিতে হবে যে সম্পত্তি নিজেদের নামে নিতে হবে, এটাই এখন তাদের মুখ্য কাজ। কিন্তু বিনুও তো তাদেরই মতো, সে মোটেও এসব সহ্য করেনি। সরাসরি বলে যে সুইসাইড নোটে তাদেরও নাম উল্লেখ আছে, তাই মামলা দেবে তাদের নামে। এই কথা শুনে দুই মা মেয়ে ভয় পেয়ে যায়। বিনুও বিন্দুমাত্র দেরি না করে মা মেয়েকে বাসা থেকে বের করে দেয়। সে প্রথমে ভেবেছিল এদের দায়িত্ব নেবে, কিন্তু এরা যেই রূপ দেখালো, পরবর্তীতে দেখা যাবে সম্পত্তির লোভে তার বাচ্চা দুটোকেও মেরে ফেলেছে। আর শাহেদ, ওকে নিয়ে আর ভাবে না বিনু। যেই মানুষটা মৃত্যুর আগে লিখে গিয়েছে যে বিনু তার প্রিয় মানুষ ছিল না, তার জন্য মায়া কান্না কেন কাঁদবে সে? হ্যাঁ, স্বামীকে হারিয়ে সে কষ্ট পেয়েছে। মানুষটা তাকে ভালো না বাসলেও সে তো বেসেছিল। নিজের ভাইয়ের উপর মানসিক চাপ দিয়ে টাকা নিয়ে দিত শাহেদকে, যাতে শাহেদ একটা ভালো অবস্থানে নিতে পারে। দিনরাত সংসার সন্তানের পেছনে খেটেছে, বিনিময়ে পেল শাহেদের এত অপবাদ। সে মানে যে বিনু স্বার্থপর, কিন্তু সেসব সময় একজন ভালো স্ত্রী আর মা হবার চেষ্টা করেছে, চেঁচামেচি করত, কিন্তু তা শুধুমাত্র নিজের সংসারের খাতিরে। কিন্তু যাই হোক, শাহেদের চলে যাবার পর বিনুও নিজেকে বদলে ফেলেছে। আজকাল চুপচাপ থাকাটাই তার কাছে শান্তির। কারো কাছে আর চাওয়া পাওয়া নেই, রাগ নেই, অভিমান নেই। নিজের ভুলগুলোই এখন সে বোঝে। সে মাত্র 1 বছর শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করতে পারেনি, আর নলক কতগুলো বছর ধরে সহ্য করেছে। এদিকে নলক রান্নাঘর সামলাচ্ছে। বাড়িতে এত লোক, খালি মুখে তো আর বসিয়ে রাখা যায় না। নলক অবশ্য ভেবেছিল সব ভাই বোন মিলে হাসান ও তার উপর চড়াও হবে, যে তাদের জন্য আম্মার এই অবস্থা। কিন্তু এমন কিছুই হয়নি। অবশ্য কেউ কিছু বললে নলক চুপ থাকতো না, উল্টো কথা শুনিয়ে দিত। 3 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সবার মাঝেই পরিবর্তন এসেছে, বিশেষ করে তার দুই ননদ। কিছুক্ষণ আগেই অবশ্য জানতে পেরেছে বিনুর স্বামী নাকি আত্মহত্যা করেছে। নলকের চিন্তার মাঝেই বিনু আর মিনু রান্নাঘরে এলো। এসে নিজে থেকেই জিজ্ঞাসা করলো, ভাবি, কোনো কাজ থাকলে বলেন, করে দিচ্ছি। দুই বোনের আচরণে বেশ অবাক হলো নলক। এতটা পরিবর্তন হলো কি করে? সূর্য কোন দিকে উঠেছে? নলকের মনের কথা বুঝলো মিনু, হালকা হেসে বলল, পরিস্থিতি আমাদের সব শিখিয়ে দিয়েছে ভাবি, এসব নিয়ে ভেবো না। তারপর দুই বোন নলকের হাতে হাতে কাজ করতে লাগলো। বাড়িতে আসা মেহমানরাও অবাক হলো, এই ভাবি ননদগুলোর মিল হলো কবে? ধীরে ধীরে সব আত্মীয় চলে গেল। বাসায় এখন মিনু, বিনু, হাসান, নলক, রতন আর সাকিব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ কারো মধ্যে তাদের মায়ের টাকা বা সম্পত্তির ভাগাভাগি নিয়ে কোনো কথাই হচ্ছে না। যেন ওসবে আর কারোর কোনো টান নেই। বুঝে গিয়েছে এসবে জীবনের মূল নয়। নীরবতা ভেঙে নলক বলল, মিনু, তুমি যেহেতু এখন একা, তুমি বরং আমাদের সাথে ময়মনসিংহ চলো। মিনু হেসে উত্তর দিল, না ভাবি, আমি এখানে চাকরি করি। হ্যাঁ, এই বাড়িতে থাকবো না। এত বড় বাড়িতে আমার একা থাকা নিরাপদ না। ভেবেছি এখানেই একটা মহিলা হোস্টেলে থাকবো। তবে আগের বারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করো না। জানি অনেক অভিমান আমাদের উপর,
পারলে ক্ষমা করে দিও। পাশ থেকে রতন বলল, হ্যাঁ ভাবি, আমাদের সবার এখন আলাদা আলাদা জীবন। তোমার আর হাসান ভাইয়ের প্রতি অন্যায় করেছি অনেক, এখন অনুভব করি, কিন্তু যোগাযোগটা অন্তত রেখো। বছরে একদিন যাতে একসাথে সপ্তাহখানে থাকতে পারি, সেই আশাই রাখি এখন। সাকিব বলল, আমি এ বাসাতেই থাকতে চাই, দোকানে মাল তুলবো ভেবেছি, একটা মুদি দোকান দিব, ব্যবসাটা দাঁড় করিয়েই সাধারণ মেয়ে দেখে বিয়ে করে নিব। সাকিবের কথাই সবাই সমর্থন জানালো। সাকিব আবার বলল, মিনু তুই চাইলে আমার সাথেই থাকতে পারিস। মিনু হেসে বলল, না ভাইয়া, কারো সংসারে আর থাকতে চাই না, তোমাদের দোষ দিব না, কিন্তু মা যখন অসুস্থ ছিল তখন তোমরা কেউ পাশে ছিলে না দায়িত্ব নেবার ভয়ে। আমি তখন চাকরিতে ঢুকিনি, মায়ের এই মাসিক মুনাফা আর আমার টিউশনির টাকায় সংসার চলেছে। আমি বাধ্য হয়ে জুতোর দোকানে সেলস গার্লের চাকরিও করেছি। হাসান ভাই মায়ের অসুস্থতার কথা জানলে অবশ্যই সাথে সাথে ছুটে আসতো। ভাইয়ার উপর এই বিশ্বাস আছে, কিন্তু তোমাকে আর রতন ভাইকে জানানোর সত্ত্বেও তোমরা ফিরেও তাকাওনি, একটাবার ভাবোনি আমি একা কিভাবে সামলাবো। বিনু আপাও দায়িত্ব নেবার ভয়ে মুখ ফুরিয়ে নিয়েছিল। আমি ভুলিনি সেসব দিনের কথা। যাই হোক, কারো প্রতি রাগ নেই, আমি চাই দূরত্ব বজায় রেখেই আমরা যে যার মতো ভালো থাকি, যেন যোগাযোগটুকু অন্তত থাক, এর বেশি আর কিছুই চাই না। তারপর হাসানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মায়ের ব্যাংকের 25 লাখ টাকার 15 লাখ মা তোমাকে দিয়েছে, 5 লাখ আমাকে, আর বাকি 5 লাখ রতন ভাই, বিনু আপা ও সাকিব ভাইয়ের নামে। আশা করি এই নিয়ে কেউ চেঁচামেচি করবে না। হাসান ভাইয়ের প্রাপ্যটুকু মা তাকে দিয়েছে, আর আমি যেহেতু শেষ সময়ে তার পাশে ছিলাম, তাই আমাকে আমার প্রাপ্যটুকু দিয়েছে। আর এই বাসার অর্ধেক আমার আর বিনু আপার নামে, বাকি অর্ধেক হাসান ভাই, রতন ভাই আর সাকিব ভাইয়ের নামে। একটু পরেই উকিল আঙ্কেল আসবে। রতন আর সাকিব কিছু বলতে যেয়েও থেমে গেল। এতদিন তো শুধু টাকা আর নিজের স্বার্থের কথা ভেবে এসেছে, কিন্তু দিন শেষে জীবনে শান্তি পায়নি। এবার অন্তত আর লোভে না পড়ে, স্বার্থপর না হয়ে নতুন করে জীবন গড়বে। এদিকে বিনুও পুরো সময় চুপ ছিল, কারণ এখন তারও আর কোনো লোভ নেই। এখন তার জীবনের একটি লক্ষ্য, সন্তান দুটোকে মানুষ করতে হবে। তো কি ভাবলে মায়া, আমার সাথে থাকতে চাও নাকি নিজের বাপের বাড়িতে থেকে যেতে চাও? নির্লিপ্ত ভাবে জিজ্ঞাসা করলো রতন। আমাকে তোমার কাছে নিয়ে যাও রতন, আমি ভালো নেই এখানে, সবাই অনেক খারাপ ব্যবহার করে, অ্যাড্রেস তোমার জানাই আছে। মায়া, চলে এসো, কিন্তু মনে রেখো আমার অল্প বেতনেই তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি রাজি রতন, আমার শুধু নিজের একটা সংসার চাই, আর কিচ্ছু চাই না। এই 2 মাস অনেক কিছু বুঝেছি, কাঁদতে কাঁদতে বলল মায়া। চলে এসো মায়া, আমি আর আমার সংসার দুটোই তোমার অপেক্ষায় আছি। মিনু, কেমন আছো? স্কুলের সামনে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে মিনু অবাক হলো, তবে কিছু না বলেই সে অয়নকে এড়িয়ে চলে গেল। অয়নও নাছোড়বান্দা হয়ে মিনুর পিছু পিছু যেতে থাকলো। এভাবে রাস্তার মাঝে একটি ছেলে তার পিছু পিছু ডাকছে। বেশ বিব্রত হলো মিনু। বাধ্য হয়ে পেছনে ফিরে এসে রাগান্বিত স্বরে বলল, আপনার সমস্যাটা কি? অয়ন, কেন পিছু পিছু ঘুরছেন? মিনু, আমার তোমার সাথে কথা ছিল, একটু সময় দিবে প্লিজ? কেন, আমাকে দেখে পুরনো প্রেম জেগে উঠেছে? লজ্জা করে না? বাড়িতে বউ রেখে প্রাক্তনের পিছু পিছু ঘুরছেন? মিনুর কথায় তবদা খেলো অয়ন। ও তো বিয়েই করেনি, বউ কোথা থেকে আসলো? তবু নিজেকে শান্ত করে বলল, এখানে রাস্তায় কথা বলা ভালো দেখায় না, আমরা বরং কোনো ক্যাফেতে যেয়ে বসি। বাধ্য হয়ে মিনু রাজি হলো, জানে অয়ন পিছু ছাড়বে না। এখন বলুন কি চান? তোমাকে ফাজলামি পেয়েছেন অয়ন? আমাকে এত সস্তা মনে হয় যে একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো? থাপ্পড়ে দাঁত ফেলে দিব, বেয়াদব অসভ্য লোক কোথাকার। বলেই মিনু উঠে যেতে নিলে অয়ন ওর হাত আটকে ফেলে। তারপর বললে, আমি বিয়ে করিনি মিনু, বিশ্বাস করো। তারপর একে একে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শুনে মিনু স্তব্ধ হয়ে গেল। তারপর অয়নকে জুতোর দোকানের ঘটনা জিজ্ঞাসা করলো। ওটা সম্পর্কে আমার ভাতিজি মিনু,
আমার বড় চাচার বড় ছেলে মেরাজ ভাই আর আমার বাবা সমবয়সী, ফলে মেরাজ ভাইয়ের মেয়ে আর আমি প্রায় সমবয়সী। ও আমাদের সকলের আদরের। ওর বিয়েও হয়ে গেছে, এখন লন্ডনে স্বামীর সাথে থাকে। বিশ্বাস না করলে এই দেখো ছবি। ছবি দেখে মিনু বাচ্চাদের মতো কেঁদে দিল। অয়নও আগলে নিল তাকে। আজ মিনু আর অয়নের বিয়ে। সবার আলাদা আলাদা সংসার থাকলেও আজ মিনুর বিয়ে উপলক্ষে সবাই এক হয়েছে। হাসান নিজেই মিনুর বিয়ের সব দায়িত্ব নিয়েছে। নোলকের সিদ্ধান্তও এটাই। নোলকের টাকা পয়সার লোভ নেই, ও চেয়েছিল শুধু একটু সম্মান আর ভালোবাসা। কিন্তু মিনু যেহেতু বদলে গিয়েছে, তাই মিনুকে নিয়ে নোলকের আর কোনো ক্ষোভ নেই। উল্টো মিনুর বিয়ে উপলক্ষে নোলক নিজের একটি গলার হার মিনুকে উপহার হিসেবে দিয়েছে। কি অদ্ভুত না? যেই মিনুর বিয়েতে 4 বছর আগে সবাই আলাদা হয়েছিল, আজ সেই মিনুর বিয়ে উপলক্ষে সবাই আবার এক হয়েছে। তখন সবার মনে স্বার্থ, হিংসা কত কিছুই না ছিল, কিন্তু আজ সবার মনে ভালোবাসা আর একজন আরেকজনের প্রতি সম্মান আছে। যেই গল্পের শুরু হয়েছিল নোলকের সামান্য একটি নতুন শাড়ি দিয়ে, সেই গল্পের সমাপ্তি ঘটল নোলকের সম্মান দিয়ে। এটা শুধু নোলকের নতুন শাড়ি ছিল না, এটা ছিল নোলকের আত্মসম্মানের লড়াইয়ের সূচনা, যা সে অর্জন করেই ছেড়েছে। তাই আজ নোলক জিতেছে। সমাপ্ত। হেই এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীর্ঘ 12 পর্বের যাত্রা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজ আসি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।